আসসালামু আলাইকুম। রসায়ন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়নের অ্যারোমেটিক যৌগসমূহ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা অ্যারোমেটিক যৌগের অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য সম্পর্কে নিয়ে আলোচনা করছি। আজকে অ্যারোমেটিক যৌগের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করা হবে। তো আমরা আজকে অ্যারোমেটিক যৌগের শ্রেণীবিভাগ এবং জৈব যৌগের বিক্রিয়া, অ্যারোমেটিক যৌগের শ্রেণীবিভাগ এবং জৈব যৌগের বিক্রিয়া নিয়ে আলোচনা করব। অ্যারোমেটিক যৌগ কাকে বলে? যে সকল যৌগে কার্বন সংখ্যা 6 বা 6 এর অধিক এবং এর বন্ধনগুলো অসম্পৃক্ত এবং চক্রের মধ্যে আবদ্ধ থাকে এবং আলোক সক্রিয় বা ডিকলে সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকে, এদেরকে বলা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। এই অ্যারোমেটিক যৌগের মূল যৌগটা হচ্ছে বেনজিন। বেনজিন থেকে উদ্ভূত যৌগগুলোকে বলা হচ্ছে বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ। আজকে আমরা অ্যারোমেটিক যৌগের দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যারোমেটিক বেনজিনয়েড অ্যারোমেটিক, একটা নন বেনজিনয়েড অ্যারোমেটিক। আজকে তো আমরা এখানে অ্যারোমেটিক যৌগের শ্রেণীবিভাগ দেখতে পাচ্ছি যে অ্যারোমেটিক যৌগ, এর আগে বলে অ্যারোমেটিক যৌগকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। অ্যারোমেটিক যৌগ হচ্ছে বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ, একটা হচ্ছে নন বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ। বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ, যে সকল যৌগ বেনজিন এবং বেনজিন থেকে উদ্ভূত, বেনজিন থেকে যে সকল যৌগ পাওয়া যায় এদেরকে বলা হচ্ছে বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ। এই বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ যেমন আমরা এখানে লিখতে পারি যে হচ্ছে টোলুইন। এই যে টোলুইন, এই যৌগটা হচ্ছে বেনজিন থেকে উদ্ভূত, মানে বেনজিন থেকে একটি হাইড্রোজেন মূলক প্রতিস্থাপিত মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত টোলুইন উৎপন্ন করে। এই টোলুইন যদি হাকেল নীতি 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন বিদ্যমান থাকে, এদেরকে বলা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তাহলে এই যৌগের ক্ষেত্রে দ্বিবন্ধন আছে হচ্ছে তিনটা দ্বিবন্ধনে সঞ্চালনশীল পাই ইলেকট্রন আছে 6টা। সঞ্চালনশীল পাই হাকেল নীতি অনুসারে 4n+2 যদি 6 হয়, তাহলে হচ্ছে n ইকুয়াল টু কত হবে? n ইকুয়াল হচ্ছে 1। যেহেতু n একটি স্বাভাবিক সংখ্যা, n এর মান 1, অতএব এটিকে অ্যারোমেটিক যৌগ বলা যাবে। অনুরূপভাবে যদি ন্যাফথালিনের ক্ষেত্রে দেখি, এই যে ন্যাফথালিন যৌগে অসম্পৃক্ত বন্ধন আছে কয়টি? 5টি। তাহলে 5টি বন্ধনে সঞ্চালনশীল পাই ইলেকট্রন আছে 10টা। তাহলে হচ্ছে n+2 ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে 10 ইজিক্যাল হচ্ছে 2। এই যৌগের ক্ষেত্রে n এর মান 1, আবার এই যৌগের ক্ষেত্রে n এর মান হচ্ছে 2। যেহেতু n একটি স্বাভাবিক সংখ্যা, অতএব এদেরকে বলা হচ্ছে অ্যারোমেটিক যৌগ বলা যাবে। এই যৌগসমূহ বেনজিন থেকে উদ্ভূত হওয়ার কারণে এদেরকে বলা হয় বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ। এবার দেখব নন বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ। যেসব যৌগের অণুতে বেনজিন বলয় সুসজ্জিত না, মানে হচ্ছে চক্রের মধ্যে আবদ্ধ না, কিন্তু এই যৌগসমূহ আলোক সমতলে এবং হচ্ছে কি অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান আছে, এদেরকে বলা হচ্ছে নন বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ। এই নন বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ, যেমন এখানে নন বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ হচ্ছে ফিউরান বা হেটেরোসাইক্লিক যৌগ। যে সকল যৌগের চক্রের মধ্যে কার্বন, হাইড্রোজেন ব্যতীত অন্য যৌগ উপস্থিত থাকে, এদেরকে বলে হেটেরোসাইক্লিক যৌগ বলা হয়। যেমন ফিউরান, এই যে ফিউরানের ক্ষেত্রে একটা হচ্ছে কি অক্সিজেন বিদ্যমান, তারপর হচ্ছে পাইরোল, আর এটা হচ্ছে পিরিডিন। তাহলে হচ্ছে একটা হচ্ছে ফিউরান, পাইরুল, পিরিডিন। এই যে তিনটা যৌগ, এদেরকে এই সকল যৌগ একটি চক্রের মধ্যে বা কার্বন সংখ্যা 6টা নেই, কিন্তু এই সকল যৌগে হেটেরোসাইক্লিক কিছু
মৌল উপস্থিত আছে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, এই মৌলগুলো উপস্থিত থাকার কারণে আবার এই সকল যৌগ অ্যারোমেটিসিটি প্রদর্শন করে, এই জন্য এদেরকে নন বেনজিনের অ্যারোমেটিক যৌগ বলে। কি বেনজিনের মতো না, কিন্তু হচ্ছে বেনজিনের বৈশিষ্ট্যসমূহ প্রদর্শন করে, এদেরকে আমরা নন বেনজিনের অ্যারোমেটিক যৌগ। এবার আছে যে অ্যান্টি অ্যারোমেটিক যৌগ। অ্যান্টি অ্যারোমেটিক যৌগ কাকে বলে? যে হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক যৌগ হচ্ছে যে সকল যৌগে ফোরেন সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান থাকবে, n এর মানটা 1 2 3 4 হবে, এদেরকে বলা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক যৌগ। এই অ্যারোমেটিক যৌগসমূহ আমরা আগে বলছিলাম যে সাইক্লো যে যৌগসমূহ, অ্যালিফেটিক যৌগের মধ্যে কিছু কিছু যৌগের চক্রাকার ছিল, এই সকল যৌগকে বলা হচ্ছে, এই সকল যৌগকে বলা হবে, যেমন এইটা হচ্ছে একটা বিউটান, এটা হচ্ছে সাইক্লোবিউটাডাইইন। এই চক্রের মধ্যে দুইটা হচ্ছে কি অসম্পৃক্ত বন্ধন আছে, দুইটা। এই অসম্পৃক্ত বন্ধন থাকলে এখানে হচ্ছে পাই ইলেকট্রন কয়টা? এখানে হচ্ছে 4n, অর্থাৎ হচ্ছে n এর মান 1, অর্থাৎ এখানে হচ্ছে কত? 4টি পাই ইলেকট্রন আছে, এখানে 4টি। যদি কোনো যৌগে 4টা 8টা 12টা এরকম যৌগ পাই ইলেকট্রন উপস্থিত থাকে, এদেরকে বলে অ্যান্টি অ্যারোমেটিক যৌগ। এই অ্যান্টি অ্যারোমেটিক যৌগে আবার আছে নন অ্যান্টি অ্যারোমেটিক যৌগ, যে সকল যৌগ চক্রের মধ্যে বিদ্যমান কিন্তু কার্বন সংখ্যা চক্রের মধ্যে বিদ্যমান কিন্তু হচ্ছে সম্পৃক্ত, আবার অসম্পৃক্ত যৌগ কিন্তু অসম্পৃক্ত সুসজ্জিত অবস্থায় না। যেমন একটা চক্রের মধ্যে এই চক্র, এটা হচ্ছে বেনজিন চক্র, কিন্তু এখানে অসম্পৃক্ত কার্বন আছে দুইটাই, আর দুই জায়গায় হচ্ছে অসম্পৃক্ততা নাই। এই অসম্পৃক্ত নাই, অর্থাৎ এই যৌগের মধ্যে যে সঞ্চালনশীল পাই ইলেকট্রনগুলো আছে এরা ডিকোলাইজড অবস্থায় নাই, কারণ এই দুই যৌগ থেকে দুইটা পাই ইলেকট্রন সঞ্চালনশীল হলেও এখান থেকে এই সঞ্চালনশীল এই দুই জায়গা থেকে ইলেকট্রনগুলো সঞ্চালনশীল হয় না, এজন্য এদেরকে আমরা নন অ্যান্টি অ্যারোমেটিক যৌগ বা হচ্ছে নন অ্যারোমেটিক যৌগ। যেমন এই যৌগগুলোর ক্ষেত্রে আমরা আরেকটা দেখতে পারি, এটা একটা, এই দুইটাকে বলা হচ্ছে নন অ্যারোমেটিক যৌগ। তাহলে হচ্ছে যে সকল যৌগের মধ্যে এই যৌগটা সুসজ্জিত অবস্থানে, অর্থাৎ যে সমতলীয় আলোক তল, এই আলোক তলটা উপর নিচে আলো সঞ্চালন, এর আগে যেমন পড়ছিলাম আমরা রেজোন্যান্স বা অনুরণ বা সঞ্চালনশীল পাই ইলেকট্রন, এই চক্রের মধ্যে ইলেকট্রনগুলো সঞ্চালনশীল অবস্থায় নেই, এইজন্য এটাকে বলা হয় নন অ্যারোমেটিক। এই যৌগের মধ্যে এগুলা সঞ্চালনশীল অবস্থায় নেই, এই যৌগের মধ্যেও হচ্ছে নেই, কিন্তু এই যৌগে কিছু কিছু বসে অ্যারোমেটিক ধর্ম প্রদর্শন করে। আবার যেহেতু বেনজিন চক্র, এই যে বেনজিন চক্রে ত্রিবন্ধন দ্বিবন্ধনটা কোথায় কোথায় ছিল? এই দুই জায়গায় অথবা বিপরীত জায়গাগুলোতে, অর্থাৎ কোন সময় এই জায়গায়, আবার কোন সময় হচ্ছে কোন জায়গায়, এই জায়গাগুলোতে অ্যারোমেটিক যৌগগুলা ছিল, পাই ইলেকট্রনগুলো ছিল। এই পাই ইলেকট্রনগুলোর অবস্থান পরিবর্তন হওয়ার কারণে এদেরকে বলা হচ্ছে সঞ্চালনশীল ইলেকট্রন। এই সঞ্চালনশীল ইলেকট্রন হওয়ার কারণে এদেরকে হচ্ছে অ্যারোমেটিক যৌগ বলা হয়। এবার আমরা অ্যারোমেটিক এবং অ্যালিফেটিক যৌগের মধ্যে যে পার্থক্য আছে, এই পার্থক্য সম্পর্কে আমাদের হচ্ছে জানতে হবে। অ্যারোমেটিক, এটা খুব ইম্পর্টেন্ট, অ্যারোমেটিক যৌগসমূহ একটা মুক্ত শিকলের মধ্যে বিদ্যমান, আর অ্যালিফেটিক যৌগসমূহ অ্যালিফেটিক যৌগসমূহ মুক্ত শিকল, অ্যারোমেটিক যৌগগুলো হচ্ছে চক্রের মধ্যে আবদ্ধ। অ্যারোমেটিক যৌগসমূহ সালফোনেশন, তারপর হচ্ছে মানে সকল প্রকার প্রতিস্থাপন সংযোজন বিক্রিয়া প্রদর্শন, কিন্তু অ্যালিফেটিক যৌগসমূহ সেগুলো হচ্ছে করে না। অনুরূপভাবে অ্যালিফেটিক যৌগসমূহে কার্বন সংখ্যা, শিকল সংখ্যা, চেন সংখ্যার একটা নির্দিষ্ট অনুপাত থাকে। অনুপাতটা হচ্ছে কার্বন, যেমন মিথেনের ক্ষেত্রে যদি ধরি CH4, এখানে কার্বন সংখ্যা 1 আর হাইড্রোজেন সংখ্যা হতে হচ্ছে 4টা। যদি ইথেনের ক্ষেত্রে হয় তাহলে কার্বন সংখ্যা কত অনুপাত এখানে বৃদ্ধি পাবে, এখানে হবে 6টা। কিন্তু অ্যারোমেটিক যৌগসমূহের ক্ষেত্রে কার্বন 6:6 অথবা হচ্ছে তার চেয়ে বেশি। এই হচ্ছে অ্যারোমেটিক। আমাদের অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক যৌগের মধ্যে পার্থক্য সমূহ হচ্ছে পড়তে হবে। এবার দেখবো হচ্ছে যে জৈব যৌগের বিক্রিয়া সমূহ। আজকে আমরা আলোচনা করব জৈব যৌগের বিক্রিয়া। এই জৈব যৌগের বিক্রিয়া একটা হচ্ছে বন্ধন বিভাজন বিক্রিয়া। এই বন্ধন বিভাজন বিক্রিয়াটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সুষম বিভাজন, একটা হচ্ছে বিষম বিভাজন। মানে সমযোজী যৌগে, কোনো একটি যৌগের মধ্যে যদি ইলেকট্রন সমূহ, সমযোজী যৌগে ইলেকট্রন সমূহ যদি সমানভাবে বিয়োজিত হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, এটাকে বলে যে সুষম বন্ধন বিভাজন বিক্রিয়া। আর একটা হচ্ছে বিষম বন্ধনের ফলে কি হয়, যে সুষম বন্ধনের ক্ষেত্রে এটা হচ্ছে সুষম বন্ধন। এটা হচ্ছে সুষম বিভাজন। সুষম বিভাজনের ফলে শেয়ারকৃত ইলেকট্রনদ্বয় নিজের দিকে আকর্ষণ করে মুক্ত অবস্থায় থাকে, এদেরকে বলা হচ্ছে সুষম। আর যদি বিষম বিভাজন হয় তাহলে হচ্ছে
শেয়ারকৃত যে ইলেকট্রন ছিল কারো দিকে হচ্ছে যাবে বেশি, কারো দিকে হচ্ছে যাবে কম। মানে যে সুষম বিভাজনের ক্ষেত্রে সমানভাবে বিভাজিত হয়, আর হচ্ছে বিষম বিভাজনের ফলে এই যৌগটা যদি বিষম বিভাজনের ফলে তাহলে কি হবে, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়নের সৃষ্টি হবে। মানে ইলেকট্রন সমূহের সমবন্টন হয় না, এটা হচ্ছে কি বিষম বন্ধন হয়, মানে কারো কাছে বেশি কারো কাছে কম যায়। এই বিষম বন্ধনের ফলে কি হয়, ক্যাটায়ন এবং হচ্ছে অ্যানায়নের সৃষ্টি হয়। তাহলে হচ্ছে বন্ধন বিভাজন, বন্ধন বিভাজনটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, পুরাতন বন্ধন ভেঙে রাসায়নিক বিক্রিয়া জৈব যৌগের সময় বিক্রিয়া করার সময় পুরাতন বন্ধন ভেঙে কি নতুন বন্ধন তৈরি হয়। এই নতুন বন্ধন যখন তৈরি হয় এদের মধ্যে যদি ইলেকট্রনগুলো সমানভাবে বিভাজিত হয় এটাকে বলে সুষম বন্ধন। আবার যদি ইলেকট্রনগুলো কারো দিকে বেশি কারো দিকে কম, কম বেশি হওয়ার কারণে একটা ক্যাটায়ন এবং অ্যানায়নের সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে বিষম বিভাজন। মুক্ত মূলক, মুক্ত মূলক বা ফ্রি রেডিক্যাল কাকে বলে, সমযোজী বন্ধন বিভাজনে সুষম বন্ধনের ফলে সুষম যে ইলেকট্রন সমূহ উৎপন্ন হয় এদেরকে বলে ফ্রি রেডিক্যাল। এই ফ্রি রেডিক্যাল বা হচ্ছে মুক্তমূলক বলা হয় যেমন কোনো একটি যৌগে আমরা এখন ফ্রি রেডিক্যাল বা হচ্ছে মুক্তমূলক নিয়ে যদি আলোচনা করি, যেমন হচ্ছে কার্বন, এই যৌগের ক্ষেত্রে এখানে হচ্ছে একটা অ্যালকাইল মূলক একটা হচ্ছে হ্যালাইড মূলক। এই অ্যালকাইল মূলক এবং হ্যালাইড মূলক দুইটা হচ্ছে সুষম বন্ধনের ফলে সুষম বিভাজনের ফলে বিয়োজিত হয়। একটা হচ্ছে কি মিথাইল মূলক, একটা হচ্ছে গ্রুপ মূলক। এইদেরকে বলা হচ্ছে ফ্রি রেডিক্যাল বা হচ্ছে মুক্ত মূলক, মুক্ত অবস্থায় থাকতে পারে। যে কোনো যৌগের ক্ষেত্রে কার্বনযুক্ত কোনো যৌগে একাধিক যদি হচ্ছে অ্যালকাইল মূলক বা অ্যালকাইল গ্রুপ এদের ক্ষেত্রে উপস্থিত থাকে, এদের স্থায়িত্ব যদি টারশিয়ারি, টারশিয়ারি বলতে একটি কার্বন পরমাণুর চারপাশে একটি কার্বন, যে কার্বনের যোজ্যতা স্তর পূরণ করতে আমাদের হাত করা দরকার চারটা। এখানে এই তিনটার ক্ষেত্রে যদি তিনটা অ্যালকাইল মূলক যুক্ত থাকে, অ্যালকাইল মূলক যুক্ত থাকে, এটা কিন্তু মিথেন ধরি CH3 এই যে এটার হচ্ছে স্থায়িত্ব বেশি, কারণ এখানে যে এই মূলকটা আছে এই মূলকটার ক্ষেত্রে এই যে তিন পাশে তিনটা অ্যালকাইল মূলক মিথাইল মূলক, এরা হচ্ছে কি ইলেকট্রন দান করে, এর হচ্ছে স্থায়িত্বটা হচ্ছে কি বৃদ্ধি করে। এইজন্য বলা হচ্ছে ফ্রি রেডিক্যাল সমূহের মধ্যে টারশিয়ারি অ্যালকাইলের ক্ষেত্রে স্থায়িত্বটা বেশি, এটা হচ্ছে সেকেন্ডারি, এটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে মিথেন মূলক। তাহলে হচ্ছে এই যে ক্রমটা একটা হচ্ছে টারশিয়ারি, একটা সেকেন্ডারি, একটা হচ্ছে প্রাইমারি, তারপর থেকে আসে কি একটা হচ্ছে মিথেন মূলক। এই সকল মূলকের ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে স্থায়িত্ব, এই টারশিয়ারি স্থায়িত্বটা বেশি, তার চেয়ে কম এটা, তার চেয়ে কম এটা, তার চেয়ে কম। আবার যদি সক্রিয়তার সিরিজটা দেখতে হয়, সক্রিয়তা আছে তাহলে এই যে স্থায়িত্বর যে উল্টা সিরিজটা বিপরীত সিরিজটা, এই বিপরীত সিরিজটাই হচ্ছে মুক্ত মূলক সমূহের বা ফ্রি রেডিক্যাল সমূহের একটি হচ্ছে সক্রিয়তার ক্রম। তাহলে আমরা বললাম যে মুক্ত মূলক বা ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের ক্রম, কারণ এই মূলকগুলোর চারপাশে এই যে কার্বন পরমাণুর চারপাশে চারটা, এইখানে আছে তিনটা, এই পাশে আছে দুইটা, এখানে আছে একটা, এই পাশে হচ্ছে তিন পাশে তিনটা হচ্ছে হাইড্রোজেন, কারণ হাইড্রোজেন ইলেকট্রন দান করে না, কিন্তু মিথেন মূলকগুলো কি করে ইলেকট্রন দান করে, আর কার্বন হচ্ছে ইলেকট্রনের ঘাটতি মূলক। এই হচ্ছে জৈব, আমরা এটা হচ্ছে জৈব যৌগের বিক্রিয়ার সময় একটা হচ্ছে কি বন্ধন বিভাজন বিক্রিয়া, একটা হচ্ছে মুক্তমূলক। এবার বলবো হচ্ছে কার্বোক্যাটায়ন আর হচ্ছে কার্বনায়ন। কার্বোক্যাটায়ন হচ্ছে কোনো জৈব যৌগে কার্বনযুক্ত কোনো জৈব যৌগে ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে বলা হচ্ছে কার্বোক্যাটায়ন। এখানে হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত যে আয়নটা এটাকে বলা হচ্ছে অথবা কোনো জৈব যৌগে অবশ্যই কার্বনযুক্ত হয়ে যাবে, কার্বনযুক্ত কোনো জৈব যৌগে একক ধনাত্মক আধান বিশিষ্ট যৌগকে বলা হচ্ছে কার্বোক্যাটায়ন। মানে হচ্ছে ক্যাটায়নের ফলে হচ্ছে কার্বোক্যাটায়নের সৃষ্টি। এই কার্বোক্যাটায়নকে ই মূলক দ্বারা প্রকাশ করা হয়। এই কার্বোক্যাটায়নগুলোকে হচ্ছে কত ই দ্বারা, এই কার্বোক্যাটায়ন হচ্ছে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব, যেমন ধনাত্মক চার্জযুক্ত এই কার্বন মূলকে ধনাত্মক চার্জ, তাহলে এখানে কি আছে ইলেকট্রনের ঘাটতি আছে, এই যৌগসমূহে ইলেকট্রনের ঘাটতি, আর এই যৌগসমূহে কার্বোক্যাটায়ন সমূহের স্থায়িত্ব বৃদ্ধি করতে হলে এখানে ইলেকট্রন দানকারী মূলক সমূহকে
মানে কার্বোক্যাটায়ন সমূহের হচ্ছে ইলেকট্রন ঘনত্ব, ইলেকট্রন ঘনত্বে ইলেকট্রন ঘাটতি আছে, তাহলে এই যৌগ সমূহের স্থায়িত্ব বৃদ্ধি করতে হলে আমাদের তিন পাশ থেকে বা এই যে তিন পাশটা ফাঁকা আছে, তিনটা হাত ফাঁকা আছে, এই তিন পাশে যে মূলকগুলো যুক্ত থাকবে এই মূলকগুলা এই যে কার্বন মূলকতে হচ্ছে কি ইলেকট্রন দান করে এর ঘনত্বটা হচ্ছে বৃদ্ধি করবে। যে কোনো গ্রুপের সাথে কোনো কার্বন মূলকের সাথে যত বেশি ইলেকট্রন দানকারী গ্রুপ যুক্ত থাকবে ওই মূলকের স্থায়িত্ব হচ্ছে কি তত বৃদ্ধি পাবে, মানে সেই কার্বোক্যাটায়নের স্থায়িত্ব তত বৃদ্ধি পাবে। তাহলে হচ্ছে কার্বোক্যাটায়নের যদি স্থায়িত্ব দেখি তাহলে এই পাশে তিন পাশে যে তিনটা মিথাইল মূলক যুক্ত থাকে এই মিথাইল মূলকগুলা কি করবে, এই যে কার্বন মূলকে এখানে কি আছে ইলেকট্রন ঘাটতি আছে, এই মিথাইল মূলকগুলা তিন পাশ থেকে ইলেকট্রন কি করবে দান করবে, ইলেকট্রন দান করার ফলে এটা হচ্ছে একটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে এর হচ্ছে স্থায়িত্ব বৃদ্ধি পাবে। এই জন্য বলা হচ্ছে এই মূলকের টারশিয়ারি মূলকটা হচ্ছে স্থায়িত্বটা বেশি, কারণ এই পাশে তিন পাশ থেকে তিনটা হচ্ছে কি মিথাইল মূলক ইলেকট্রন প্রদান করে। অপরদিকে এটাকে 3 ডিগ্রি এটা হচ্ছে দুইটি, আবার এই পাশ থেকে এই কার্বোক্যাটায়নের দুই পাশ থেকে ইলেকট্রন, তাহলে এটা হচ্ছে এই ইলেকট্রন হচ্ছে কি কম প্রদান করে, প্রদান করার ফলে এই মূলকের স্থায়িত্ব যত বেশি হয় এই মূলকের স্থায়িত্বটা হচ্ছে তার চেয়ে কম হয়। আবার 1 ডিগ্রির ক্ষেত্রে এখানে এক পাশ থেকে একটি মিথাইল মূলক যুক্ত আছে, এই মূলকটা একাই হচ্ছে কি ইলেকট্রন প্রদান করে, ইলেকট্রন প্রদান করার ফলে এর যতটুকু ইলেকট্রন ঘাটতি আছে ততটুকু প্রশমিত হয় না, ফলে এর স্থায়িত্বটা হচ্ছে কম হয়। এটা হচ্ছে 1 ডিগ্রি। তাহলে আমরা কার্বোক্যাটায়ন সমূহের যদি স্থায়িত্ব দেখতে চাই তাহলে কার্বোক্যাটায়ন হচ্ছে ইলেকট্রন ঘাটতি কার্বন যুক্ত, ইলেকট্রন ঘাটতি কার্বন যুক্ত একটা হচ্ছে কি জৈব যৌগ যেটা হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত। ইলেকট্রন ঘাটতি এবং হচ্ছে কি কার্বন যুক্ত জৈব যৌগে ধনাত্মক চার্জ থাকবে। এখন এই এদের স্থায়িত্ব বর্ণনা করতে গেলে এর পাশে যে পার্শ্ব শিকলে বা যে হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত যে তিনটা মূলক থাকে এদেরকে দেখতে হবে, এরা যদি ইলেকট্রন দানকারী গ্রুপ হয় তাহলে ওই মূলকের স্থায়িত্ব বৃদ্ধি হবে, আবার যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে হচ্ছে স্থায়িত্বটা হচ্ছে হ্রাস পাবে। যেমন 3 ডিগ্রির ক্ষেত্রে তিন পাশ থেকে তিনটি মিথাইল মূলক যুক্ত আছে, এই মিথাইল মূলকগুলা ইলেকট্রন প্রদান করে এর ঘাটতিটা হচ্ছে কি পূরণ করে বা হচ্ছে প্রশমিত করে, ফলে হচ্ছে স্থায়িত্বটা বৃদ্ধি পায়। এটাই হচ্ছে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব। আবার যদি দেখি এর সক্রিয়তার ক্রম, সক্রিয়তার ক্রমটা হচ্ছে আবার হচ্ছে উল্টাটা, এই হচ্ছে গেল কার্বোক্যাটায়ন এবং হচ্ছে কার্বন, কার্বন আয়ন হচ্ছে এর বিপরীতটা, বিপরীতটা এটা ছিল ধনাত্মক চার্জ যুক্ত আর এটা হচ্ছে ঋণাত্মক দিক। কোন জৈব যৌগের ঋণাত্মক চার্জ যুক্ত কার্বনকে বলা হচ্ছে কার্বন, এই ঋণাত্মক চার্জ যুক্ত এটা হবে উল্টাটা। এই হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, অর্থাৎ এই সকল যৌগে এই সকল কার্বন পরমাণু থেকে ইলেকট্রন ঘনত্ব বেশি আছে, ইলেকট্রন ঘনত্ব বেশি, ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার কারণে কি করবে ইলেকট্রন দান করবে। কিন্তু এইখান থেকে কি আছে মিথাইল মূলকগুলো হচ্ছে যুক্ত আছে, এই মিথাইলগুলো আবার ইলেকট্রন হচ্ছে কি ইলেকট্রন দান করে, এমনিতেই এই কার্বনের ইলেকট্রন বেশি আছে, আবার এই গ্রুপগুলো হচ্ছে কি ইলেকট্রন দান করে, ফলে এর ঘনত্বটা আর হচ্ছে বৃদ্ধি পায়। যত বৃদ্ধি পাবে তখন এই যৌগের ক্ষেত্রে সুস্থিতিটা হচ্ছে বিনষ্ট হয়, ফলে এই মৌলকটা যেখানে হচ্ছে একটা থাকে, যেমন দেখি সি, এই যৌগের হচ্ছে স্থায়িত্বটা বেশি, তারপরে এই যৌগে, তারপরে হচ্ছে এই যৌগে। তাহলে আজকে আমরা হচ্ছে কার্বোক্যাটায়ন আর হচ্ছে কার্বন এই সম্পর্কে, এরপরে হচ্ছে ইলেকট্রোফিলিক বিক্রিয়া বা ইলেকট্রিক বিক্রিয়া, এই যে ইলেকট্রোফিলিক পরবর্তী ক্লাসে ইলেকট্রোফিলিক এবং হচ্ছে জৈব যৌগের বিক্রিয়া সমূহ, জৈব যৌগের বিক্রিয়ার শ্রেণীবিন্যাস আলোচনা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।